আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 6। সময় গড়িয়ে চলল। দুপুরের দিকে তৃতীয়বারের মতো কর্নেলের কোয়ার্টারে মেসেজ পাঠালো মেজর রাকা। এবারই প্রথম একটা উত্তর পেল সে কাউন্ট নাকি সত্যি সত্যি বিছানা ত্যাগ করেছেন এবং প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার অবশ্য পালনীয় কাজটি প্রায় শেষ করে এনেছেন। একটু পরে তিনি 3rd ব্যাটালিয়নের সঙ্গে যোগ দেবেন। অবশেষে উদিত সূর্যের মতো কাউন্টের আগমন ঘটল। চেহারায় উত্তেজিত, উদ্ভাসিত, উত্তেজনায় বুক ফুলে আছে গর্বে। তার দুপাশে দুজন ক্যাপ্টেন, সামনে একজন রাইফেলধারী সৈনিক। জুনিয়র অফিসারদের আলিঙ্গন করল কাউন্ট ডিকান্ডিয়া। চটপট কয়েকটা ছবি তুলে ফেলল শাতা। সিনিয়র নন কমিশনড অফিসারদের আলিঙ্গন নয়, তাদের শুধু পিঠ চাপড়ে দিল কাউন্ট। আর সাধারণ শিপটা সৈনিকদের দিকে ফিরিয়ে উপহার দিল উষ্ণ হাসি। সব শেষে মেজরের দিকে ফিরে বলল, সুশৃঙ্খল বীর যোদ্ধাদের দেখে আমার গান গাইতে ইচ্ছে করছে। আতকে উঠল মেজর রাকা। কাউন্টের প্রায় গান গাইতে ইচ্ছে করে। ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞরা তাকে গান শিখিয়েছেন 25 কি 30 বছর আগে। শিশু কাউন্টের তখন ভারী ইচ্ছে হতো অপেরায় যোগ দেবে। চর্চা না থাকায় তার গলা আর ভেড়ার ডাকে এখন আর তেমন কোনো পার্থক্য নেই। সম্মান হারানোর চেয়ে মৃত্যুও শ্রেয়, এই শিরোনামে একটা গানও লিখে ফেলেছেন কাউন্ট। বহুবিধ প্রতিভার অধিকারী সে। রণক্ষেত্র থেকে শুরু করে শিল্প সংস্কৃতির বিশাল অঙ্গন, সবখানে তার অনায়াস পদচারণা। সে গাইল, তার সঙ্গে অফিসার সহ 690 জন শিপটাও গাইল। গান থামবার সঙ্গে সঙ্গে খাপে ভরা ছোড়ার হাতলে হাত রেখে চেঁচিয়ে উঠল কাউন্ট, যথেষ্ট হয়েছে, যুদ্ধযাত্রার সময় উপস্থিত। ম্যাপটা কোথায়? ম্যাপ কেস নিয়ে ছুটে এলো একজন অন্ধস্তন। কর্নেল স্যার, লুইগি রাকা কৌশলে বাধা দিল। রাস্তা আমাদের সবারই চেনা, সাইনপোস্টও আছে। সৈনিকরা বেশিরভাগ হয় ইরিত্রিয়া নয়তো ইথিওপিয়ায় জন্মেছে, চোখ বুঝে চিনে নিতে পারবে পথ। মেজরকে পাত্তা না দিয়ে রোলস রয়েসের বনেটের উপর সদ্য বাজ খোলা ম্যাপের দিকে ঝুঁকড়ে পড়ল কাউন্ট। কয়েক সেকেন্ড পর মুখ তুলে বলল, ক্যাপ্টেন। দুজনের দিকে তাকালো। তোমরা দুজন আমার দুদিকে দাঁড়াও। মেজর রাকা, তুমি এখানে। চেহারায় এমন ভাব ফোটাও যাতে দেখে মনে হয় তুমি একটা নির্দয় গোয়ার, কিন্তু খবরদার ক্যামেরার দিকে তাকাবে না সাথা। বানান্টো সাতা ক্যামেরা নিয়ে দেরি হয়েছিল। ফটো তোলবার পর রওনা হলো ট্রাক বহর। কলামের সামনে রোলস রয়েস, দুপাশে মোটরসাইকেল আউটরাইডার। কিন্তু 1.5 মাইল এগোবার পর কাউন্টের নির্দেশে দাঁড়িয়ে পড়ল রোলস রয়েস। কারণ আর কিছুই নয়, রাস্তার ধারে ক্যাসিনোর উপর চোখ পড়েছে তার। রোলস রয়েসের সঙ্গে দাঁড়িয়ে পড়ল পিছনের ট্রাক বহরও। সবাই জানে কয়েকজন ইটালিয়ান চালায় ক্যাসিনোটা, কিন্তু খুব কম লোকই জানে ওটার মালিক আসলে আবদেল কাদের ফাদ। 6 মাসের চুক্তিতে ইটালি থেকে যুবতী মেয়েদের নিয়ে আসা হয়। অতি ব্যবহারে বিধ্বস্ত মেয়েগুলোর মধ্যে থেকে খুব কম সংখ্যকই চুক্তি নবায়নে রাজি হয়। তবে এই 6 মাসে যৌতুক দেওয়ার মতো যথেষ্ট টাকা জমা হয় তাদের হাতে। দেশে ফিরে স্বামী খুঁজবার জন্য অস্থির হয়ে থাকে। ক্যাসিনোয় ঢুকে বারে আসন গ্রহণ করল কাউন্ট ডিকান্ডিয়া লেখক। হন্তদন্ত হয়ে ছুটে এলো ম্যানেজার। বার কয়েক গোপ মুচড়ে কাউন্ট তাকে বলল, তুমি জানো আমি কি চাই? 5 মিনিটের মধ্যে দেরি হয়ে নিজেদের কামরা থেকে বেরিয়ে এলো মেয়েগুলো। খানিক পর দেখা গেল তাদের মাঝখানে অদৃশ্য হয়েছে ডিকান্ডিয়া। নারী দেহের কোমল স্তূপে সম্পূর্ণ চাপা পড়ে গেছে সে। 1 ঘন্টা পর ক্যাসিনো থেকে কাউন্টের একটা মেসেজ পেল মেজর লুইগি রাকা। আঁকা বাঁকা হরফে কাউন্ট লিখেছে, এই মুহূর্তে আমি ভয়ানক ব্যস্ত, কাল ভোরে আবার আমরা অগ্রসর হব। পরদিন সকাল 10টায় আবার 3rd ব্যাটালিয়ন যাত্রা শুরু করলো। কাউন্ট স্বকণ্ঠে
কোনো নির্দেশ দিতে পারছেন না, কারণ কাল রাতে দীর্ঘ সময় গান গাওয়ায় তার গলা ভেঙে গেছে। কথা বলতে চেষ্টা করলে ইঁদুরের ডাক ছাড়া কিছুই বেরোচ্ছে না। আকার ইঙ্গিতে কাজ সারছে সে। এই মুহূর্তে তাকে খানিকটা অপ্রকৃতস্থ বলা যায়, কারণ গান গাওয়ার ফাঁকে ফাঁকে রাতভর মদ্যপান করেছে সে। তাছাড়া শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে। দুটো মেয়েকে দুপাশে নিয়ে শুলে যা হয়, তাও আবার ইটালিয়ান মেয়ে। খানিকটা মাতাল হলেও অতীত বিস্তৃত হয়নি কাউন্ট। শিপটাদের নেতা হলে কি হবে? সম্মুখ সমরে কখনো অংশগ্রহণ করেনি সে। ডাকাতি করতে গিয়ে আদিবাসীদের সঙ্গে লড়েছে তার বাহিনী। সে পিছনে থেকে ওদেরকে উৎসাহ জুগিয়েছে। তবে যারা লড়ে তাদের অবস্থা কি হতে পারে সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। আদিবাসী গালা বা রাস্টাফারিয়ানদের শিপটাদের একবার বন্দি করতে পারলে হয়। প্রচুর সময় নিয়ে তারা ওদের টেস্টিকাল কাটে, তারপর ছেড়ে দেয়। দ্বিতীয়বার রওনা হবার 2 ঘন্টা পর নিজের কণ্ঠস্বর খানিকটা ফিরে পেল কাউন্ট ডিকান্ডিয়া। স্টপ! চিৎকার করল সে। এই মুহূর্তে থামো! ট্রাক বহর দাঁড়িয়ে পড়ল। জুনিয়র অফিসাররা হইচই শুরু করলো। তাদেরকে পেছনে ফেলে রোলস রয়েসের দিকে ছুটে এলো মেজর লুইগি রাকা। কাউন্টের তরফ থেকে তাকে জানানো হলো যুদ্ধযাত্রার কৌশলে টেকনিক্যাল পরিবর্তন আনবার জন্য নতুন নির্দেশ জারি করা হয়েছে। কাউন্ট এখন আর 3rd ব্যাটালিয়নের সামনে থাকবে না, ট্রাক বহরের ঠিক মাঝখানে অবস্থান গ্রহণ করবে সে। রোলস রয়েছে দুপাশে থাকবে 6 জন মোটরসাইকেল আউটরাইডার। নতুন আয়োজন সম্পন্ন হতে 1 ঘন্টার মতো লাগলো। আবার অগ্রসর হলো 3rd ব্যাটালিয়ন। রোলস রয়েসের নরম আসনে গা এলিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল কাউন্ট ডিকান্ডিয়া। তার তলপেটের কাছে এখন আর কোনো রকম অস্বস্তিকর অনুভূতি নেই। পরদিন সকালে তাঁবু গুটিয়ে ডিকান্ডিয়া বাহিনী দু মরুভূমির কিনারা থেকে আবার যাত্রা শুরু করলো। সামনের মাটি পাথরের মতো শক্ত আর অসমান। এইখানে সেখানে কিছু বিবর্ণ শুকনো গাছ ছাড়া গাছপালার কোনো চিহ্ন নেই। মরুভূমির দূর প্রান্ত ক্রমশ উঁচু হয়ে দিগন্ত রেখার সঙ্গে মিশেছে, ফলে কাউন্টের মনে হলো তারা যেন বিশাল একটা পিচের মাঝখানে রয়েছে। লালচে পাথুরে মাটিতে মস্ত কোনো থাবার আঁচড় যেন পথটা। এতই গভীর যে মাঝখানে উঁচু হয়ে থাকা অংশের সঙ্গে রোলস রয়েসের চেসিস খানিক পরপরই ঘষা খাচ্ছে। কনভয়টা পিছনে ফেলে আসছে লালচে দ্রুসুর ধুলোর বিশাল মেঘ। দুদু মরু প্রান্তরে বিপদের কোনো লক্ষণ দেখতে না পেয়ে সাহস ফিরে এলো কাউন্টের মনে। কলামের মাথায় চলো! ড্রাইভারকে নির্দেশ দিল সে। কলামের মাঝখান থেকে বেরিয়ে ট্রাক বহরকে পাশ কাটাতে শুরু করলো দ্রুতগতি রোলস রয়েস। খানিক পর সামনে দেখা গেল মেজর রাকাকে। রোলস রয়েস তাকে তীর বেগে পাশ কাটালো। স্যালুটের জবাবে মৃদু হেসে মাথা জাকালো কাউন্ট। তার জানার কথা নয়, মনে মনে তাকে গাল দিচ্ছে মেজর বানচোত। আবার কাউন্টের কাছে পৌঁছুতে 2 ঘন্টা লাগলো মেজরের। সে দেখল রোলস রয়েসের বনেটে দাঁড়িয়ে দূরে তাকিয়ে রয়েছে কাউন্ট। চোখে বিনকিওলার, আক্ষরিক অর্থেই বনেটের উপর ধেই ধেই করে নাচছে সে। বানান্টো সাঁতার উদ্দেশ্যে চিৎকার করছে, রাইফেল! আমার রাইফেল! লেদার ক্যাস থেকে ম্যানকিলার 9.3mm স্পোর্টিং রাইফেলটা বের করলো সাতা। ওটার বাট ও স্টক সিজন করা ওয়ালনাটের তৈরি, আর নীল ইস্পাতের গায়ে 24 ক্যারেট সোনা দিয়ে রচিত হয়েছে শিকারের কিছু ক্ষুদে দৃশ্য। ঘোড়সওয়ার শিকারী, শিকারী কুকুর ধাওয়া করছে হিংস্র সিংহকে। চোখ থেকে বিনকিওলার না নামিয়েই মেজর রাকাকে নির্দেশ দিল কাউন্ট, রেডিওর এরিয়া লম্বা করো, জেনারেল ফাদকে মেসেজ পাঠাও। শার্ডি গিরি সংকটে পৌঁছানোর সব কটা পথ অচিরেই আমরা দখল করে নেব। মেজরকে আরও একটা কাজ করতে হবে। ক্যাসিনো থেকে কাঠের মিহি গুঁড়োয় মুড়ে কয়েক মন বরফ নিয়ে আসা হয়েছে। তা থেকে খানিকটা বের করে 1 বালতি পানি ঠান্ডা করা হোক। কাউন্টের ধারণা পরবর্তী পদক্ষেপ যেটা সে নিতে যাচ্ছে তাতে বেশ খানিকটা ঘাম ঝরবে তার, ফলে পিপাসা মেটানোর জন্য ঠান্ডা পানির দরকার হবে। মেটি রঙের একদল মরু হরিণের দিকে তাকিয়ে রয়েছে কাউন্ট। 1 মাইল দূরে ওগুলো তাপ তরঙ্গের ভেতর ঝাপসা দেখাচ্ছে। শান্ত ভঙ্গিতে ক্রমশ আরো দূরে সরে যাচ্ছে ঝাঁকটা। দূর আকাশের গায়ে খাড়া শিংগুলোই শুধু পরিষ্কার দেখতে পাচ্ছে কাউন্ট।
কাউন্টকে নিয়ে রওনা হয়ে গেল রোলস রয়েস। ইতিমধ্যে তার হাতে রাইফেলটা ধরিয়ে দিয়েছে সাদা। দূরত্ব কমে সিকি মাইলটাক দাঁড়ালো, তবে ধাওয়া করা হচ্ছে বুঝতে পেরে হরিণের দলটাও ছুটতে শুরু করেছে। ড্রাইভারকে ফাঁসিতে লটকানো হবে বারবার ঘোষণা করলো কাউন্ট। মৃত্যুদণ্ড পেয়েও আরো জোরে গাড়ি চালানোর চেষ্টা করলো লোকটা। কাউন্ট ভীষণ উত্তেজিত। আফ্রিকায় আসবার এই প্রথম সে বড় একটা কিছু স্বীকার করবার সুযোগ পেয়েছে। মোট 8টা হরিণ, ঝাঁকের সামনে রয়েছে 2টো মর্দা, মাদি আর বাচ্চারা রয়েছে পিছনে। দূরত্ব ক্রমশ কমে এলো। সামনের একটা দাড়িকে জানে কেন পিছিয়ে পড়ছে দল থেকে, সেটাকে ধাওয়া করবার জন্য বেছে নিল কাউন্ট। হরিণটা 20 গজ পাশে চলে এলো গাড়ি। ওদের দিকে ওটা একবারও তাকালো না, তবে প্রাণপণে ছুটছে। হোল্ড! গর্জে উঠল কাউন্ট। সঙ্গে সঙ্গে ব্রেকের উপর দাঁড়িয়ে পড়ল ড্রাইভার ডিনো। ধুলোর পাহাড় তুলল রোলস রয়েস। ঢাকা পড়ে গেল গাড়ি। ধুলো সরে যাওয়ার পর দেখা গেল দাড়ি হরিণটা প্রায় 300 গজ দূরে সরে গেছে। এখনো দলের অনেক পিছনে ওটা, তবে আগের মতোই ছুটছে। শক্ত মাটিতে গড়াগড়ি খাচ্ছিল কাউন্ট ডিকান্ডিয়া। রাইফেলটা হাত থেকে ছিটকে পড়েছে। লাফ দিয়ে সিদ্ধ হলো সে। রাইফেলের খোঁজে চরকির মতো ঘুরল বার কয়েক। সেটা তুলে যখন সে গুলি করবার জন্য তৈরি হলো, হরিণটা তখন 400 গজ দূরে, রেঞ্জের প্রায় বাইরেই বলা যায়। তবু গর্বিত ভঙ্গিতে গুলি করল কাউন্ট। সঙ্গে সঙ্গে রিকয়েলের ধাক্কায় ছিটকে পড়ল সে। ছিটকে পড়ল হরিণটাও। পড়েই লাফ দিল ওটা। শুকনো একটা নালা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল উঁচু পাড়ের ওদিকে। পেলভিসের কয়েক ইঞ্চি সামনের স্পাইনাল কলাম গুঁড়ো হয়ে গেছে ওটা। শরীরের পেছনের দিকটায় কোনো সাড়া নেই, জ্বর জ্বর করে রক্ত ঝরছে। নালা পেরিয়ে উঁচু পাড়ের কিনারা দিয়ে উঁকে দিতেই হরিণটাকে পড়ে থাকতে দেখলো কাউন্ট। তাড়াতাড়ি সেটার পাশে গিয়ে দাঁড়ালো সে। দাঁতে দাঁতে চেপে তাড়া লাগালো সাতাকে। ডিকান্ডিয়ার হাতে একটা পিস্তল বেরিয়ে এলো। নাটকীয় ভঙ্গিতে সিংসহ মাথার দিকে সেটা তাক করে পোজ নিল সে। ছবি তুলবার জন্য মাটিতে হাঁটু গড়ে বসলো সাতা। ঠিক এই সংকটময় মুহূর্তে নড়ে উঠল হরিণটা। বসবার ভঙ্গিতে উঁচু হলো, ঘোলাটে দৃষ্টি তুলে তাকালো কাউন্টের দিকে। স্থানীয়ভাবে ওগুলোকে বেইসা বলা হয়, আফ্রিকার হিংস্রতম প্রজাতির অন্যতম। লম্বা শিং দিয়ে এমনকি প্রাপ্তবয়স্ক সিংহকেও বধ করতে পারে। এই দাড়িটার ওজন 450 পাউন্ড। কাঁধ পর্যন্ত 4 ফুট লম্বা, তার উপর আরো 3 ফুট লম্বা তার শিং। আহত হরিণটা নাক টানল। পোজ দেওয়ার কথা বেমালুম ভুলে গিয়ে ড্রাইভ দিল কাউন্ট। মাটিতে পড়ে ব্যাঙের মতো লাফাতে লাফাতে ছুটল গাড়ির দিকে। তাকে ধাওয়া করলো হরিণটা। দৌড় প্রতিযোগিতায় 6 ইঞ্চি এগিয়ে থাকলো কাউন্ট। রোলস রয়েসের ব্যাক সিটে উঠে কুকড়ে ছোট হয়ে গেল সে। দুহাত দিয়ে মাথা চেপে ধরল, চোখ বন্ধ। গাড়ির গায়ে গুঁতো মারল হরিণ। ভেতর দিকে তুবড়ে গেল একটা দরজা। সিংহের খোঁচায় গা থেকে রং উঠে গেল। শুধু শরীরের চাপ দিয়ে হরিণের ভিতর সিদিয়ে যাওয়ার চেষ্টা করছে বারান্টো সাতা। হুবহু সাইরেনের মতো ওয়া ওয়া আওয়াজ বেরিয়ে আসছে গলা থেকে। গাড়িতে স্টার্ট দিল ড্রাইভার, কিন্তু পরবর্তী ধাক্কায় উইন্ডশিল্ডে লেগে তার মাথা কেটে গেল। রক্তাক্ত ড্রাইভার কাঁদো কাঁদো সুরে অনুনয় করল, ওটাকে মারুন মাই কাউন্ট, গুলি করুন প্লিজ, দানবটাকে হত্যা করুন। কাউন্টের ঊর্ধ্বাঙ্গ আকাশমুখী হয়ে রয়েছে। গাড়ির পেছনের সিটের উপর তার শুধু ওইটুকু অংশই দেখা যাচ্ছে, তবে তার আওয়াজ শুনতে পাচ্ছে সবাই। রাইফেল, আমার রাইফেল! বুলেটটা মেরুদণ্ড গুঁড়ো করে দিয়ে ফুসফুসটাকেও ফুটো করেছে। ছুটোছুটি করায় হঠাৎ ওটার একটা বড় শিরা ছিঁড়ে গেল। যন্ত্রণায় কাতর একটা শব্দ করে কাত হয়ে পড়ে গেল ওটা। নাকের ফুটো দিয়ে গল গল করে রক্ত বেরোলো। নির্জন মরুপ্রান্তরে নিস্তব্ধতা নেমে এলো। অনেকক্ষণ পর পিছনের দরজার পাদানির কাছে কাউন্টের ফ্যাকাশে মুখ দেখা গেল।
চোখে আতঙ্ক নিয়ে মৃত হরিণটার দিকে তাকিয়ে আছে। ওটা নড়ছে না দেখে আশ্বস্ত হলো সে। সতর্কতার সঙ্গে রাইফেলটার খোঁজে এদিক ওদিক হাত বাড়ালো। এতই কাঁপছে তার হাত, এত কাছে থেকেও ছটার মধ্যে দুটো গুলি লাগাতে পারল না। তার মাথায় এই চিন্তাটা একবারও ঢুকলো না যে মরাটাকে মারছে সে। লক্ষ্যভ্রষ্ট বুলেট দুটো একটুর জন্য মাটিতে পড়ে থাকা সাঁতার গায়ে লাগলো না। রাইফেল ফেলে দিয়ে হন্যে হয়ে এদিক ওদিক কি যেন খুঁজল কাউন্ট। খানিকটা সামনে ছোট একটা জোপ দেখতে পেয়ে সেদিকে হাঁটা ধরল সে। হাঁটছে দু পা পাক করে, ভঙ্গিটা ভারী আড়ষ্ট। অবশ্য তার একটা কারণ আছে। মরে গেলেও কথাটা কারো কাছে স্বীকার করবে না কাউন্ট ডিক্যান্ডিয়া। মনোগ্রাম করা তার সিল্ক আন্ডারওয়্যার নোংরা হয়ে গেছে। এই মুহূর্তে ওটাকে বিসর্জন না দিলেই নয়। পাপাগুয়াকে সামলানোর দায়িত্ব মুসলিম নাবিকদের উপর ছেড়ে দিয়ে ক্যাপ্টেন কোস্টাস অ্যারোনিকাস পরপর 5 দিন তার কেবিন থেকে প্রায় বেরুলেই না। মেজর মাইকেল সেবার্টসের সঙ্গে রামি খেলায় মশগুল হয়ে থাকলো। জীবনে আর আছে কি? প্রস্তাবটা মাইকেলই তাকে দেয়। এসো, সমুদ্র ভ্রমণের একঘেয়েমি দূর করার জন্য খানিকটা বৈচিত্র্য আনার চেষ্টা করা যাক। এক পার্টি তাস সবসময় তার পকেটেই থাকে। 5 দিন পেরিয়ে যাচ্ছে। এই সময় অ্যারোনিকাসের মন খুঁতখুত করতে লাগলো। ভালো কার্ড বারবার শুধু মেজরই পাবে কেন? কিন্তু সর্বনাশ যা ঘটবার তা ইতিমধ্যে ঘটে গেছে, আর কিছু করবার নেই। এমনও নয় যে চৌর্য কর্ম সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। কিসের উপর ভিত্তি করে প্রতিবাদ জানাবে সে? ঠিক হয়েছিল কার্গো ও আরোহীদের ভাড়া বাবদ ক্যাপ্টেনকে 1300 স্টার্লিং দিতে হবে। পুরোপুরি 1300 স্টার্লিং জিতবার পর ক্যাপ্টেনের মুখের উপর গাল ভরা বিজয়ের হাসি ছুড়ে দিয়ে মাইকেল বলল, তুমি কি বলো কোস্ট? ওল্ড স্পোর্ট সাময়িক বিরতি দিলে হতো না? ডেকে গিয়ে একটু হাত পা নাড়া যেত। খেলতে বসবার উদ্দেশ্য পূরণ হওয়ায় খোলা ডেকে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে মাইকেল। ওখানে অ্যানি উইস্পার আর মাসুদ রানার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মাত্রা তার মানসিক প্রশান্তির জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যতবারই ক্যাপ্টেন কেবিন থেকে সে খোলা ডেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, প্রতিবার ওদের দুজনকে একসঙ্গে দেখেছে। শুধু একসঙ্গে দেখেনি, হো হো হি হি করে হাসতেও শুনেছে। আরো খারাপ লক্ষণ হলো রানার চেয়ে বেশি হেসেছে অ্যানি। শরীর কাঁপানো স্বতঃস্ফূর্ত হাসি। রানাকে বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকতে দেখেছে মাইকেল। হয়তো আর্মার্ড কারগুলো স্টার্ট দিয়ে পরীক্ষা করছে। না চাইতেই সাহায্যের জন্য ওর গা ঘেঁষে দাঁড়িয়েছে অ্যানি। যন্ত্রপাতি এগিয়ে দিচ্ছে, আবার কখনো নেই কাজ তো খুইবাজ। মাঝখানে আব্বাসকে নিয়ে ডেকের উপর বসেছে দুজন গভীর অধ্যবসায়ের সঙ্গে অ্যামোহারিক ভাষায় বুৎপত্তি অর্জনের চেষ্টা চলেছে। সন্দেহের কাঁটা খচখচ করে বিচ্ছে মাইকেলের মনে। না জানি আরো কত কি করছে ওরা। তবে কোন কাজটা কতটুকু জরুরি মাইকেল জানে। জানে কোনটা আগে সারতে হবে। প্রথম চ্যালেঞ্জ ছিল কোস্টাস অ্যারোনিকাসের কাছ থেকে ভাড়ার টাকাগুলো উদ্ধার করা। সেটাতে সফল হওয়ায় এখন সে অ্যানি উইস্পারের দিকে মনোযোগ দিতে পারবে। রানার কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে আনা তার জন্য কোনো সমস্যাই নয়। অবশ্য মেয়েটা খুব কঠিন পাত্রী। নিজের ফাঁদে ঠিকমতো ফেলতে হলে আদা জল খেয়ে লাগতে হবে। কাজটায় খাটুনি আছে, তবে পুরস্কারের কথাটাই ভাবো একবার। গাছ ভর্তি ঠাসা পেয়ার। তোমার সাথে খেলে সত্যি ভারী মজা পেলাম কোস্টা। চেয়ার ছেড়ে উঠল মাইকেল। পুরোপুরি সিধে হতে সময় নিচ্ছে সে। নোটগুলো তাড়াতাড়ি দুহাত দিয়ে দু পকেটে ভরছে। ক্যাপ্টেনও তার ঢোলা জব্বার নিচে হাত গলিয়ে দিল। হঠাৎ বেরিয়ে এলো অলঙ্কৃত হাতল সহ লম্বা একটা ছুরি। মাথার দিকটা বিপজ্জনক আকৃতি নিয়ে বাঁকানো। হাতের তালুতে ছুরিটা নিয়ে এক চোখের ঠান্ডা দৃষ্টি ফেলল মাইকেলের দিকে।
তাস বাটো, হিসিস করে উঠল সে। নির্ভয়ে হাসল মাইকেল, তবে ধপ করে আবার বসে পড়ল চেয়ারটায়। তাস তুলে নিয়ে সশব্দে ফাটতে শুরু করলো সে। চোখের পলকে অদৃশ্য হয়ে গেল ছুরিটা, যদিও মাইকেলের হাতের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে অ্যারোনিকাস। সত্যি কথা বলতে কি, আরো 2-4 হাত খেলার ইচ্ছে রয়েছে আমার, বিড়বিড় করল মাইকেল। তুমি বোধহয় সামান্য উত্তেজিত হয়ে আছো কি? কোর্স বদলে গাল্প অফ ইডেনে ঢুকছে পাপাগোয়া। আরো 500 মাইল যেতে হবে ওদেরকে। চেহারায় স্বতন্ত্র ভাব নিয়ে ভিতরে ঢুকলো হিন্দু একজন মেট। ক্যাপ্টেনের কানে ফিস ফিস করলো সে। ওর সমস্যাটা কি? জিজ্ঞেস করলো মাইকেল। ওর ভয় আমরা না নো টহলের সামনে পড়ে যাই। সে ভয়ে আমিও তো কাঁপছি, বলল মাইকেল। আমাদের বোধহয় ডেকে যাওয়া উচিত। বাটো, চাপা গলায় গর্জে উঠল অ্যারোনিকাস। হঠাৎ করে ইঞ্জিনের আওয়াজই বেড়ে গেল। থরথর করে কাঁপতে শুরু করলো জাহাজ। ফুল স্পিডে ছুটছে ওরা। সবগুলো পালও তোলা হয়েছে। গাল্প অফ এডেন ছাড়িয়ে তাড়াতাড়ি লোহিত সাগরে ঢুকে পড়তে চায় ম্যাট। সূর্য অস্ত যাচ্ছে। পশ্চিম আকাশে মেঘের ভেলাগুলো টকটকে লাল। বুদ্ধি করে গাল্পের ঠিক মাঝখান দিয়ে জাহাজ চালাচ্ছে মেট। ডান দিক থেকে আরব জাহান ওদেরকে দেখতে পাবে না, বাম দিক থেকে আফ্রিকাও দেখতে পাবে না। আশাতীত অনুকূল বাতাস পাওয়ায় পাপাগোয়ার গতি এখন 25 নট। তার সেরা একজন লোককে টেলিস্কোপ দড়ি দিয়ে মাস্তুলের মাথায় তুলে দিল মেট। মেয়ে পাচারের অভিজ্ঞতা আছে তার, জানে নৌ টহলের হাতে ধরা পড়লে কিভাবে ছাড়া পেতে হয় বা ছাড়া না পেলে কি শাস্তি ভোগ করতে হয়। কিন্তু অস্ত্র পাচার সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। ধরা পড়লে আইনে কি শাস্তির কথা লেখা আছে তাও তার অজানা। কাজে সাবধানের মার নেই ভেবে মাস্তুলের মাথায় একজনকে পাহারায় বসানোর সিদ্ধান্ত নিয়েছে সে। প্রায় নাক বরাবর সামনে সূর্য। ডুবতে যন্ত্রণাকর দীর্ঘ সময় নিচ্ছে। বাতাসের গতিবেগও বাড়তে দিকে। ডেগুর মাথা থেকে পাপাগোয়াকে ঠেলে ফেলে দিচ্ছে নিচের গভীর গহ্বরে। হামাগুড়ি দিয়ে নিতম্বিনীর ইঞ্জিন হ্যাচ থেকে বেরিয়ে এলো রানা। অ্যানি উইস্পারের চোখে চোখ রেখে হাসিল। আর্মার্ড কারের মাথায় বসে আছে সে। ঝুলে থাকা পা দুটো দোল খাচ্ছে অলস ভঙ্গিতে। টানা বাতাসে পতাকার মতো উঠছে সোনালি চুল। গত কদিনের রোদে তার গায়ের রং আরো গাঢ় হয়েছে। চেহারার ম্লান ভাবটুকু এখন আর নেই। কিশোরী স্কুল ছাত্রীর মতো লাগছে তাকে, হাসি খুশি আর ছটপটে। দুশ্চিন্তা বা উদ্বেগ এখনো যাকে স্পর্শ করতে পারেনি। সাধ্যমতো করলাম, বলল রানা। অ্যামোনিয়ায় ভেজানো বুরুশ দিয়ে হাত থেকে গ্রিজ পরিষ্কার করলো। ভবিষ্যতের কথা জানি না, এখন তো বেশ ভালোই চলছে ইঞ্জিনটা। অ্যানির হাঁটু রানার চোখের সঙ্গে একই সরল রেখায় রয়েছে। দুধ আলতা রঙের উরুর অনেকটা উপরে উঠে গেছে তার স্কার্ট। সেদিকে চোখ পড়তে দম বন্ধ হয়ে এলো রানার। ওর দৃষ্টি কোন দিকে টের পেয়ে গেল অ্যানি। ঝট করে 2 হাঁটু এক করলো সে, যদিও ক্ষীণ একটু হাসি ঠোঁটে ফুটে উঠেই মিলিয়ে গেল। হালকা লাফ দিয়ে ডেকে নামলো সে। কাত হতে শুরু করা ডেকে স্থিরভাবে দাঁড়ানোর জন্য রানার হাতের শক্ত পেশিতে আঙুল পেঁচালো। সুদর্শন একজন পুরুষের মুগ্ধ দৃষ্টি দারুণ উপভোগ করছে অ্যানি উইস্পার। একটানা 5 দিন মাইকেল সেবার্টসের অনুপস্থিতিতে একঘেয়েমির শিকার হতে হয়নি তাকে। ধীর ভঙ্গিতে ঘাড় একটু বাঁকা করে রানার দিকে ফিরে হাসল সে। রানা লম্বা, তা সত্ত্বেও মাথা ভর্তি জাকরা চুল, কান দুটো প্রায় ঢেকে রাখায় চেহারায় বালক সুলভ একটা ভাব এনে দিয়েছে। সুগঠিত পুরুষালী চোয়াল, চোখের কোণে সূক্ষ্ম কুঞ্চনের সমষ্টি অবশ্য সে ভাবটুকু ম্লান করে দেয়। একেবারে হঠাৎ করেই বুঝতে পারল অ্যানি। চুমো খাওয়ার জন্য ওর দিকে ঝুঁকতে যাচ্ছে রানা।
অদ্ভুত এক রোমাঞ্চকর সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করলো সে। তার জানা আছে ক্ষীণতম উৎসাহ পেলে মাইকেল সেবার্সের সঙ্গে ঘোরতর সংঘর্ষের পথে ধাবিত হবে রানা। ফলে গোটা অভিযান এমনকি ভণ্ডুলও হয়ে যেতে পারে। প্রাণ হারাতে হতে পারে দুজনের একজনকে কিংবা দুজনকেই। সেই সঙ্গে এত ঝুঁকি নিয়ে এদের সঙ্গে অভিযানে তার অংশগ্রহণের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যেতে পারে। মুহূর্তের মধ্যে রানার অনেকগুলো বৈশিষ্ট্য তার চোখে ধরা পড়ল। সুদর্শন জানা ছিল, কিন্তু জানা ছিল না কাছ থেকে ওর চোখ জোড়া এমন মায়াজাল বিস্তার করতে পারে। ঠোঁটের এমন নিখুঁত আকৃতি আর কোনো পুরুষের মধ্যে দেখেছে কিনা মনে করতে পারল না সে। একদিন না কামানোতেই খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে সারা মুখে। দাড়ির গোড়াগুলো তামাটে, চামড়ার গায়ে সবুজ হয়ে আছে। তার কোমল মসৃণ মুখে ওই দাড়িগুলোর প্রথম স্পর্শ কর্কশ আর বৈদ্যুতিক ধাক্কার মতো লাগবে। সারা শরীরে শিরশিরে একটা অনুভূতি নিয়ে উপলব্ধি করল সে। আচমকা তার ইচ্ছে হলো ওই স্পর্শটুকু তার চাই। সামান্য চিবুক তুলল সে। জানে তার চোখে জ্বলতে থাকা বাসনার অস্থির আলোর ভিতর ইচ্ছেটা পড়তে পারবে রানা। মাস্তুলের মাথা থেকে তীক্ষ্ণ আর্তনাদ বেশি এলো। পর মুহূর্তে পাপাগোয়ার চারিদিকে ছোটাছুটি পড়ে গেল। মাস্তুলের মাথায় প্রহরী লোকটা মুসলমান। প্রথমে সে আল্লাহকে ডাকলো, তারপর আরবি ভাষা হড়বড় করে কথা বলতে শুরু করলো। কালো খুলির নিচে তার চোখ দুটো অক্ষিকোটের ভিতর ঘুরছে। এত বড় হা করে আছে যে নিচে থেকেও তার আলাজি পরিষ্কার দেখতে পেল রানা। ডেক থেকে তার সঙ্গে সুর মিলিয়ে তার স্বরে চিৎকার জুড়ে দিল হিন্দু ম্যাট। কি ব্যাপার রানা, কি হয়েছে জানতে চাইল অ্যানি। এখনো তার একটা হাত রানার বাহুতে। বিপদ। রানা গম্ভীর। পূব কেবিনের দরজা ধড়াম করে খুলবার শব্দে দুজনেই ওরা ঘাড় ফেরালো সেদিকে। একটা মাত্র চোখ ঘন ঘন পিটপিট করছে ক্যাপ্টেনের। ডান হাতে এখনো শক্ত করে ধরে আছে কাঠগুলো। ছিটকে বেরিয়ে এলো খোলা ডেকে। আর একটা মাত্র কার্ড পেলে অল থ্রি মারতাম। তীক্ষ্ণ কণ্ঠে হতাশা প্রকাশ করল অ্যারোনিকাস। বাতাসে ছুড়ে দিল কার্ডগুলো। হিন্দু মেটের বুকের কাছে শার্টটা খপ করে খামচে ধরে ঝাঁকি দিল সে। স্তব্ধ, কিন্তু এখনো হা করা লোকটার মুখের সামনে দুর্বোধ্য গ্রিক ভাষা চিৎকার জুড়ে দিল। হিন্দু মেট আঙ্গুল তুলে মাস্তুলের মাথাটা দেখিয়ে দিল ক্যাপ্টেনকে। তাকে ছেড়ে মুসলমান মেটের দিকে মুখ তুলল অ্যারানুকাস। আরবিতে চেঁচামেচি শুরু করলো, দ্রুত কথা বলল। ওরা মন দিয়ে শুনবার চেষ্টা করল না। পুরনো একটা ডেস্ট্রয়ার, ওমানের পতাকা চিনতে পেরেছে মেট, বিড়বিড় করে বলল। তুমি আরবি বোঝো? জিজ্ঞেস করলো অ্যানি। মৃদু একটু হাসল রানা। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না, মন দিয়ে শুনছ। খানিক পর অ্যানের দিকে ফিরল রানা। ডেস্ট্রয়ার থেকে ওরা দেখতে পেয়েছে আমাদেরকে। কোর্স বদলে বাধা দিতে আসছে। চট করে দিগন্ত রেখার কাছাকাছি সূর্যের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠল কপালে। তোমরা দুজন খুব মজা লুটছো, তাই না? জিজ্ঞেস করলো মাইকেল সেবার্স। হাসছে বটে, কিন্তু রানার বাহুতে অ্যানির হাত লেগে রয়েছে দেখে দৃষ্টিতে ঠান্ডা একটা ভাব ফুটে উঠল। সাপের মতো নিঃশব্দে পূব ডেকে বেরিয়ে এসেছে সে। যেন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছে অ্যানি। সাত করে হাতটা নামিয়ে নিল সে। বোকামি হয়ে গেছে বুঝতে পেরে পর মুহূর্তে তিরস্কার করলো নিজেকে। মাইকেল সেবার্সের প্রতি কোনোভাবেই ঋণী নয় সে। ওর সঙ্গে তার কোনো বিশেষ সম্পর্কও নেই। রানার দিকে আবার ফিরবার আগে মাইকেলের ঠান্ডা তীক্ষ্ণ দৃষ্টি সেও ফিরিয়ে দিল। ফিরে দেখল চলে গেছে রানা। কি ব্যাপার কোষ্টা? পূব দিক থেকে হাঁক ছাড়ল মাইকেল। তোমাদের কার্গো আমার সর্বনাশ ডেকে আনছে, খেকিয়ে উঠল ক্যাপ্টেন। উত্তর দিগন্ত লক্ষ্য করে ঘুষি তুলল সে। ওমানের একটা ডেস্ট্রয়ার অ্যারোহেড এদিকেই ছুটে আসছে। এখন উপায়? উপায় একটা তোমাকেই খুঁজে পেতে হবে, নির্বিকার চিত্তে বলল মাইকেল। নিরাপদ গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে টাকা নিয়েছো তুমি।
ডেস্ট্রয়ার ঠিক জানো এদিকে ওটা কি করছে? ডেস্ট্রয়ার ঠিক জানি, মান্দাতা আমলের অচল মাল, নিলামে কিনেছিল, মেরামত করে চালাচ্ছে, এদিকে টহল দেয়। কেন আমি তার কি জানি? মুচকি হেসে মাথা জাগালো মাইকেল। জানো জানো, ভালো করেই জানো। নারী পাচারকারীদের ধরার জন্য টহল দেয় ওরা, তাই না? ওই কাজের ওস্তাদ তুমি, জানবে না কেন? কোথায় ওটা? এখনো দিগন্ত রেখার ওদিকে, শুধু মাস্টেড দেখতে পাচ্ছে, একেবারে ধেয়ে আসছে, যে কোনো মুহূর্তে ডেক থেকেও দেখতে পাবো আমরা। মাইকেলের দিকে পেছন ফিরল অ্যারোনিকাস, তীক্ষ্ণ কণ্ঠে নির্দেশ দিল গায়কটা। সঙ্গে সঙ্গে মেইন ডেকের দিকে ছুটল তার ক্রুরা। ঘিরে দাঁড়ালো প্রথম আর্মাড কার, অর্থাৎ চঞ্চলাকে। মানে? মাইকেল বিস্মিত। কি করতে চাও তুমি? অস্ত্রসহ ধরতে পারলে ওরা আমাকে বাঁশ দেবে, ব্যাখ্যা করল অ্যারোনিকাস। নো আর্মস নো ট্রাবল। সাদা রং করা গাড়িটাকে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বাদলগুলো খুলতে শুরু করলো ক্রুরা। বিপদের সময় মেয়েগুলোকে নিয়েও এই করি আমরা। লোহার চেন থাকায় ভারী পাথরের মতো ডুবে যায় তারা। এক মিনিট, এক মিনিট। কার কার্গো ওগুলো যে ফেলে দিতে চাইতো পানিতে? এর জন্য ভাড়া দেওয়া হয়েছে তোমাকে? ভাড়ার টাকাটা এই মুহূর্তে কার কাছে মেজর? তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করলো অ্যারোনিকাস। আমার পকেটে কিছুই নেই। তোমার পকেট কি বলে? নিজের লোকদের দিকে ফিরে দাঁড়া লাগালো সে। ভারী দাতব শব্দের সঙ্গে হঠাৎ খুলে গেল চঞ্চলার ট্যারিট। ভেতর থেকে খাড়া হলো রানার মাথা আর কাঁধ। ঝাঁকড়া চুল বাতাসে উঠছে। দু হাতে একটা বিকার্স মেশিন গান। টারিটের গায়ে পিঠ ঠেকিয়ে নিজেকে স্থির করলো। বিকাশটাকে বাঁ হাতের বাজে নিল, অপর হাতে শক্ত করে ধরল পিস্তল গ্রিপ। অ্যানিমেশনের ভারী বেলটা কাঁধ থেকে ঝুলছে। এক ফসলা গুলি ছুড়ল রানা। বুলেটগুলো সাদা অগ্নিশিকার মতো অ্যারোনিকাসের মাথা 10 ইঞ্চি উপর দিয়ে সরল রেখা তৈরি করে ছুটে গেল। ডায়াব দিয়ে ডেকের ওপর পড়ল ক্যাপ্টেন। আতঙ্কে গোংড়াচ্ছে। তার ক্রুরা সশস্ত্র মুরগি ছানার মতো ছড়িয়ে পড়ল চারদিকে। কৃত্রিম গাম্ভীর্যের সঙ্গে সবার উপর একবার চোখ বোলালো রানা। এক চোখা ক্যাপ্টেনের দিকে স্থির হলো দৃষ্টি। পরস্পরকে এবার বোধহয় চিনতে পারছি আমরা। কি বলো ক্যাপ্টেন? গাড়িগুলোকে ভুলেও কেউ ছুতে যেও না। বিপদ এড়াতে হলে একটাই পথ খোলা আছে তোমার সামনে। লেজ তুলে দৌড় দাও, ডেস্ট্রয়ার যেন ধরতে না পারে। কিন্তু কিভাবে? ডেকের উপর বসল অ্যারোনিকাস। ডেস্ট্রয়ারের স্পিড 30 নট। কথা বলে সময় নষ্ট করো না, কাজে নেমে পড়ো, পরামর্শ দিল রানা। আর 20 মিনিট পর সন্ধ্যা। কোর্স বদলাও, অন্ধকার না হওয়া পর্যন্ত চালিয়ে যাও খেলাটা। লুকোচুরি তুমি ভালোই খেলতে জানো। অনিশ্চিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো অ্যারোনিকাস। চোখটা পিট পিট করছে, হাত কসলাচ্ছে ঘন ঘন। ধরতে পারলে ওরা তোমাকে কি যেন দেবে বলেছিলে? হাসি চেপে জিজ্ঞেস করলো রানা। হ্যাঁ, মনে পড়েছে, বাস। ক্যাপ্টেনের মাথার উপর দিয়ে আরো এক পয়সা গুলি ছুড়ল। কিন্তু ধরা পড়ে যদি তুমি আমাদের ডোবাও, আমি কি দিব বুঝতে পারছো? আবার ডেকে শুয়ে পড়েছে ক্যাপ্টেন। শুয়ে শুয়ে তার স্বরে চিৎকার জুড়ে দিল সে। কোর্স বদল করবার নির্দেশ পেয়ে ব্যস্ত হয়ে উঠল নাবিকরা। ডেস্ট্রয়ার আর পাপাগোয়ার মধ্যবর্তী দূরত্ব দ্রুত কমে আসছে। পাপাগোয়া কোর্স বদলানোর পর দুটো জলযান একই দিকে ছুটছে এখন। হাত ছানি দিয়ে মাইকেলকে কাছে ডাকলো রানা। মেশিন গানটা ধরিয়ে দিল তার হাতে। শয়তান গ্রিকটার উপর নজর রাখছি আমি, তুমি বাকিগুলোকে খাবার দাও। অ্যানি আর আব্বাসকে বলো ক্ল্যাম্প লাগিয়ে সবকটা গাড়ির হ্যাচ খাবার বন্ধ করতে হবে। এটা তুমি কোথায় পেলে? হাতের মেশিন গানটা দেখিয়ে জিজ্ঞেস করলো মাইকেল। সবগুলোই তো বাক্সের ভেতর ছিল বলে আমার ধারণা। বাক্স থেকে বেরিয়ে তোমার হাতেও চলে আসতো এটা।
তুমিও যদি আমার মতো বিমার ভক্ত হতে। কেস থেকে দুটো চুরুট বেছে নিল মাইকেল। দুটোই ধারালো, একটা গুজি দিল রানার ঠোঁটে। ম্যানেজমেন্টের তরফ থেকে, বলল সে, তোমাকে পার্টনার হিসেবে নিয়েছিলাম বলে সত্যি নিজেকে আমার গুণী লোক বলে মনে হচ্ছে। ঠোঁটের কোণে চুরুট নিয়ে টান দিল রানা। নীল ধোঁয়া ছেড়ে নিঃশব্দে হাসল, মুখ তুলে মেইন মাস্ট হেডের দিকে তাকালো। আমার আরো কাজ আছে, নিচে থাকো তোমরা, অবস্থা বুঝে ব্যবস্থা করবে। ডেস্ট্রয়ারটা যদি ধরেই ফেলে আমাদের, ওদের সাথে ক্যাপ্টেনকে কথা বলতে দিও, তবে আড়াল থেকে মেশিন গানটা তাক করে রেখো তার মাথার দিকে, তাকে জানিও। আর হ্যাঁ, হ্যানির দিকে লক্ষ্য রেখো। তোমার শেষ কথাটা স্রেফ শব্দের অপচয়, মুচকি হেসে বলল মাইকেল। এমন একটা মুহূর্তের কথা বলতে পারো যখন ওর উপর আমার নজর নেই? এতটা আবার বাড়াবাড়ি, মৃদু কণ্ঠে মন্তব্য করল রানা। সবারই কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, বিশেষ করে মেয়েদের। সেদিকেও যদি কেউ নজর দেয়, তাকে আমরা কি বলি? পেপিং টম, হাসি মুখে বলল মাইকেল। কিন্তু অস্বীকার করতে পারবে কি যে তুমিও ওর উপর সারাক্ষণ নজর রাখছো না? যদি রেখেও থাকি, সেটা আমার মুদ্রা দোষ নয়, বলল রানা। ওর নিরাপত্তার জন্য আমার দৃষ্টি পাহারাদার হিসেবে কাজ করে। বাহ, দুজনের উপলব্ধি দেখছি একই রকম। আমার দৃষ্টির পাহারাও ও নিরাপত্তার জন্য দরকার। অ্যানি আমার নয়, কিন্তু অ্যানি তোমারও নয়। কি, তোমার যদি আপত্তি না থাকে তো এসে টাচ করি। যারা মেয়ে কেনা বেচা করে, তুমি আমাকে তাদের পর্যায়ে নামতে বলো, তার যে সিদ্ধান্তটা ওকেই নিতে দাও না কেন? ইতিমধ্যে ওর মন জয় করার জন্যে যার যেমন যোগ্যতা আর ক্ষমতা, চেষ্টা চালিয়ে যাব আমরা। কি চেষ্টা বলতে তুমি যা বোঝো, আমি হয়তো তা বুঝি না। তুমি চেষ্টা করো, তাতে আমার কি? আমি কি করব সেটা আমার ব্যাপার। ভয় পাচ্ছ ওল্ড চ্যাপ? প্রতিযোগিতায় নামতে ডরাও? হাসছে মাইকেল। হ্যাঁ, কারণ জানি আমি হেরে গেলে কার হাতে পড়বে বেচারি। মাইকেলের দিকে পিছন ফিরে হাঁটতে শুরু করলো রানা। ভালো হয়ে যাব, বলল মাইকেল। অ্যানিকে পেলে আমি ভালো হয়ে যাব। ঝট করে ঘুরল রানা। কি বললে? বিলিভ মি, মাইকেল গম্ভীর। অনেস্ট? অনেস্ট কি ভেবে কে জানে হাসি গোপন করছে মাইকেল। তোমার জন্য এটুকু অন্তত করতে পারে আমি, বলল রানা। তোমাদের দুজনের মাঝখান থেকে সরিয়ে নিলাম নিজেকে, চেষ্টা করে দেখো। হুম হুম, মাথা নাড়ল মাইকেল। একজন অনিষ্টকারীর দ্রুত হাসি তার ঠোঁটে ফুটে উঠতেই দ্রুত মিলিয়ে গেল। কারো কাছ থেকে ছিনিয়ে নিতে না পারলে সে জিনিস আমার ভালো লাগে না। তুমি যদি প্রতিযোগিতা থেকে সরে দাও, অ্যান উইসপার আমাকে এক বিন্দু আনন্দ দিতে পারবে না। মনে হবে অ্যানিকে আমি জয় করিনি, তোমার দয়ার দান হিসেবে পেয়েছি। তার মানে তুমি ওকে ভালোবাসো না? বাসি, বলছে। তবে আমার ভালোবাসা একটু অন্যরকম, আর কারোর সাথে মেলে না। শেষ কথাটা বলি শুনো, শেষ পর্যন্ত অ্যানিকে আমি জয় করব। চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম, গ্রহণ করা না করা তোমার ব্যাপার। চেষ্টা করে দেখতে পারো আমার কাছ থেকে ওকে তুমি ছিনিয়ে নিতে পারো কিনা। মৃদু কাজ ঝাঁকালো রানা। কি বোঝাতে চাইল ওই জানে। ঘুরে দাঁড়িয়ে চলে গেল নিজের কাজে। ঠোঁটের কোণে চুরুট নিয়ে ওর গমন পথের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকলো মাইকেল সেবার্স, চোখে কৌতুক ভরা দৃষ্টি। মেইন মাস্টের ডগার কাছাকাছি ক্রসটিতে রয়েছে রানা। পেটের ভেতর শিরশিরে অনুভূতি নিয়ে জাহাজ আর মাস্তুলের সঙ্গে দোল খাচ্ছে। চোখে টেলিস্কোপ, গাঢ় রঙের কাঠামোটাতে দ্রুত এগিয়ে আসছে দেখছেও। যুদ্ধ জাহাজ মাত্র 10 মাইল দূরে হলেও সন্ধ্যার ঘনায়মান কালিমায় ক্রমশ আকৃতি হারাচ্ছে সেটা। এরই মধ্যে আবছা দেখাচ্ছে। হঠাৎ আবছা আকৃতিটা থেকে উজ্জ্বল আলোর একটা রেখা বেরিয়ে এলো। সংকেতের মাধ্যমে পরিচয় জিজ্ঞেস করছে ডেস্ট্রয়ার, আর্মস স্মাগলার। আপন মনে হাসল রানা। ডেস্ট্রয়ার থেকে পাপাগয়াকে কেমন দেখাচ্ছে কল্পনা করবার চেষ্টা করল।
আবার সংকেত দিল ডেস্ট্রয়ার। জাহাজ থামাও, তা না হলে গুলি করব। করবেই তো, ব্যঙ্গ করল রানা। মুখের সামনে হাত দিয়ে চোখ তৈরি করলো, চেঁচিয়ে বলল, পাল নামাও, অনেক নিচে ডেক। ওর দিকে মুখ তুলে তাকিয়ে আছে গ্রিক অ্যারোনিকাস। মুখ নামিয়ে ক্রুদের নির্দেশ দিল সে। সঙ্গে সঙ্গে পাল খুলবার জন্য মাস্তুল বেয়ে উঠতে শুরু করলো ক্রুরা। সীমাহীন সাগরের বুকে কালো একটা খুদে ছায়ার মতো লাগছে ডেস্ট্রয়ারটাকে। এক দৃষ্টে তাকিয়ে আছে রানা। লাল আলোর ঝলক দেখতে পেল। ভয়ের একটা স্রোত পোকার মতো কিলবিল করতে করতে শির দাঁড়া বেয়ে উঠে এলো পিঠে। দীর্ঘ কয়েক সেকেন্ড সময় নিয়ে আকাশে উঠে এলো শেলটা। তারপর পাপাগয়ার দিকে নামতে শুরু করলো। ওটার ছুটে আসবার আওয়াজ পেল রানা। তীক্ষ্ণ শব্দের সঙ্গে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। পাপাগয়ার আধ মাইল সামনে ঝাপাত করে পড়ল পানিতে। আকাশের গায়ে উঁচু হলো ছলকে ওঠা পানির স্তম্ভ। তীব্র বাতাসে ছিন্ন ভিন্ন হয়ে গেল স্তম্ভটা। হাত থেমে গেছে ক্রুদের। স্তব্ধ বিস্ময়ে পাপাগোয়ার সামনের দিকে তাকিয়ে আছে তারা। ক্যাপ্টেনের হুঙ্কার শুনে আবার তারা যার যার কাজে ব্যস্ত হয়ে উঠল। দেখতে না দেখতে ঝলমলে সাদা ক্যানভাস অদৃশ্য হলো জাহাজের মাথা থেকে। আবার ডেস্ট্রয়ারের দিকে ফিরল রানা। 2 সেকেন্ড লাগলো খুঁজে পেতে। পাল অদৃশ্য হতে দেখে ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন কি ভাবছে কে জানে। হয়তো ধরে নিয়েছে ওদের নির্দেশ মতো থামছে পাপাগোয়া। জানে না জাহাজটার ডিজেল ইঞ্জিনও আছে। তবে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, পাল নামিয়ে নেওয়ায় ডেস্ট্রয়ার থেকে এখন আর পাপাগোয়াকে ওরা দেখতে পাচ্ছে না। আরো কয়েক মিনিট অপেক্ষা করলো রানা। তারপর যখন অন্ধকারে হারিয়ে গেল ডেস্ট্রয়ার, মাস্ট হেড থেকে গ্রিক ক্যাপ্টেনকে নির্দেশ দিল, আবার আগের কোর্স ধরো। আমাদের খোঁজে সোজা আসবে ডেস্ট্রয়ার, এসে পাবে না। দেখতে না দেখতে চারদিক অন্ধকারে ছেয়ে গেল। স্বর্গ জুড়ে জ্বলজ্বল করছে তারার অসংখ্য মালা। ক্রস ট্রিতে দাঁড়িয়ে আছে রানা। অন্ধকারের ভিতর দৃষ্টি হেনে ডেস্ট্রয়ারটাকে খুঁজছে। ওর ভয় কাটেনি এখনো। জানা নেই ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন কি ভাবছে। লোকটা যদি সন্দেহ করে থাকে, সেও যদি কোর্স বদলে ওদের পিছু নিয়ে থাকে। অন্ধকারের ভিতর থেকে হঠাৎ বেরিয়ে এসে আকাশ ছোঁয়া ইস্পাতের খোল পাপাগোয়ার উপর চড়া হলে একটুও অবাক হবে না। কিংবা একেবারে কাছে থেকে জ্বলে উঠতে পারে চার্চ লাইটের চোখ ধাঁধানো সাদা আলো। কানের পর্দা ফাটিয়ে বেজে উঠতে পারে বুলহর্ন। আরো বেশ কিছুক্ষণ পর স্বস্তির একটা বিরাট ধাক্কার সঙ্গে সাদা আলোর দীর্ঘ আঙ্গুল সাগরের গায়ে নড়ে উঠতে দেখল রানা। অন্তত 6 মাইল পিছনে, ঠিক যেখানে পাল নামিয়েছিল পাপাগোয়া, ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন টোপ গিলেছে। তার নির্দেশে পাপাগোয়া থেমেছে, ধরে নিয়ে অপেক্ষা করছে সে। তবে ভুল ভাঙতে দেরি হবে না ক্যাপ্টেনের। নির্দিষ্ট একটা সময় পেরিয়ে যাওয়ার পর সে বুঝতে পারবে পাপাগোয়া ডেস্ট্রয়ারের দিকে আসছে না। তখনই শুরু হবে চার্জ। আবার অ্যারোনিকাসকে নির্দেশ দিল রানা, পাল তোলো, কোর্স ঠিক রাখো, ফুল স্পিডে ছোট। মিনিট 15 পর ডেস্ট্রয়ারের চার্জ লাইট আবার জ্বলে উঠতে দেখলো ওরা। ডেস্ট্রয়ার থেকে ওটা দৌড় মাত্র 1 মাইল। নিয়মিত একটা চাপ ধরে খুঁজবার পালা শুরু হলো। 2 ঘন্টা পর নতুন একটা ভয় চেপে ধরল রানাকে। দেশটা আরো দিক বদলেছে। ধা করে ইতিমধ্যে পাপাগোয়ার অনেকটা কাছে চলে এসেছে। চার্চ লাইটের আলোর ডগা আর মাত্র 1 মাইল দূরে। পরের বার আলোটাকে দেখা গেল অনেক বাঁ দিকে। কোর্স বদলে আরেক দিকে চলে যাচ্ছে ডেস্ট্রয়ার। মাস্টের থেকে তবু নামলো না রানা। অন্ধকারে দৃষ্টি হেনে অপেক্ষা করতে লাগলো। সময় গড়িয়ে চলল। এক সময় ক্ষীণ আলো ফুটল পূব আকাশে। চোখের টেলিস্কোপ তুলে চারদিকে দিগন্ত রেখায় দৃষ্টি বোলালো। অথই জলরাশির মাঝখানে কোথাও কোনো জাহাজ নেই। রাতের ঠান্ডা বাতাসে কাপ ধরে গেছে রানার। মাসুলের মাথায় নড়াচড়া করবার সুযোগ না থাকা আড়ষ্ট হয়ে গেছে পেশি। ধীরে ধীরে নিচে নামবার সময় ভয় হতে লাগলো হাত ফসকে পড়ে না যায়। অ্যারোনিকাস ওকে বুকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানালো। ওর নাকে মুখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। রসুনের গন্ধে দম বন্ধ হয়ে এলো রানার।
ওকে নামতে দেখে আগেই স্টপ জেলেছে অ্যানি উইসপার। মগ ভর্তি গরম কফি নিয়ে এলো সে। নতুন দৃষ্টিতে তাকালো রানার দিকে। সেই দৃষ্টিতে শ্রদ্ধার সঙ্গে কাতর কোমল একটা ভাবও যেন লুকিয়ে আছে। মাইকেল এতক্ষণ একটা আর্মার্ড কারের ভেতর পাহারায় ছিল। অ্যানির হাত থেকে কফি নেওয়ার জন্য সেও হ্যাচ খুলে বেরিয়ে এলো। একগাল হাসি নিয়ে রানা ফাঁক হয়ে থাকা ঠোঁটের মাঝখানে ঢুকিয়ে দিল সদ্য ধারানো একটা লম্বা চুরুট। রানার হাত ধরে রেলিংয়ের দিকে সরে এলো সে। তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল, নিঃশব্দে হাসলো মাইকেল। কাল আদমি ধরে নিয়েছিলাম বুদ্ধিশুদ্ধি কম হবে, এখন দেখছি তুমি একটা বিরাট সম্পদ। কি কিন্তু সাবধান, রানাও সহাস্য বলল। আমাকে পুঁজি করে জমজমাট কোনো ব্যবসা ফাদার কথা ভেবো না, বিরাট লোকসান দিতে হবে। দুজনেই একযোগে ঘাড় ফিরিয়ে তাকালো ওরা যেদিকে বসে আছে অ্যানি উইসপার। ডিম ভেঙে একটা বাটিতে রাখছে সে। পরস্পরকে অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারল ওরা। দুপুরের দিকে ধাক্কা দিয়ে ওদের দুজনের ঘুম ভাঙালো অ্যানি। একটা আর্মার্ড কারের ছায়া যার যার চাদরের উপর উঠে বসে চোখ কচলাতে লাগলো যেন একজোড়া ঘুম কাতুরে শিশু। কাঁচা ঘুম ভাঙিয়ে দেওয়ায় মেজাজ তিরিক্ষি, কিন্তু রাগ করতে পারছে না, কারণ ঘুমটা ভাঙিয়েছে ওদের খেলার সাথী। বিনা প্রতিবাদে অ্যানির পিছু নিয়ে বউর দিকে চলে এলো ওরা। চোখ কুচকে সামনে তাকিয়ে নিচু উপকূল রেখা দেখতে পেল। রংটা অবিকল সিংহের গায়ের মতো। রেখার মাথায় সাদা ফেনা যেন কোমল ক্রিম। তার ঠিক উপরে নীল আকাশ এত বেশি জলজলে ভাব নিয়ে বিস্তৃত হয়ে আছে যে ব্যথা করে ওঠে চোখ। আকাশ আর মাটিকে আলাদাভাবে চিনবার জন্য মাঝখানে পরিষ্কার কোনো রেখার অস্তিত্ব নেই। তাপ তরঙ্গ আর মিহি ধুলোর ভিতর সিংহের হলুদ ক্যাশরের মতো কাঁপছে উপকূল রেখা। দৃশ্যটা অ্যানির কাছে সম্পূর্ণ অপরিচিত, আকর্ষণহীন আর বৈরী। নিজের ভান্ডার থেকে শব্দ বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে তার মনে। ভাবছে ঠিক কিভাবে বর্ণনা করলে পাঠকরা দৃশ্যটা হুবহু কল্পনা করতে পারবে। একজন আফ্রিকান যোগ দিল ওদের সঙ্গে, আব্বাস খায়ের। সে তার পশ্চিমা ড্রেস বাদ দিয়ে আলখালা পরেছে, ভেতরে আটসাট পাজামা। চকলেট ব্রাউন মুখে সগর্ব গাম্ভীর্য ফুটে আছে। কোকড়ানো ঘন কালো চুল সেটে আছে খুলির সঙ্গে। আদিবাসীদের একজন পণ্ডিত ও যোদ্ধা দেশে ফিরছে। পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন না, কুয়াশা বেশ ঘন, ব্যাখ্যা করল সে। তবে কোনো কোনো দিন ভোরে বাতাস যখন ঠান্ডা থাকে, পশ্চিম দিকে মুগ্ধ নেত্রে তাকিয়ে থাকলো সে। তরল জ্যোতির মতো দুই চোখে ভাবাবেগ উতলে উঠেছে। পাথর খোদাই ঠোঁট দুটো কাঁপছে একটু একটু। ধীর গতিতে তীরের দিকে এগুলো পাপাগুয়া। অগভীর পানি এত স্বচ্ছ যে 30 ফুট নিচে ডুবে থাকা পাহাড়ের চূড়া আর ঢাল পরিষ্কার দেখতে পেল ওরা। বহুবর্ণ প্রবালের ফাঁক ফোকর দিয়ে রং চঙ্গে সামুদ্রিক মাছের ঝাঁক ছুটোছুটি করছে। তীর আরো কাছে সরে এলো। পাথরের কিনারা এখন পরিষ্কার দেখতে পাচ্ছে ওরা। কিনারা ভাঙা ফাঁকের ভেতর সোনা রং, সৈকত চিকচিক করছে বালি। আরো সামনে উঁচু হয়ে উঠে গেছে মরু নির্জন ফাঁকা অনুর্বর। মাঝে মধ্যে বিবর্ণ কিছু কাটা ঝোপ আর শুকনো ঘাস ছাড়া দৃষ্টি কাড়বার মতো কোথাও কিছু নেই। প্রায় ঘন্টা খানেক তীর ঘেঁষে সামান্তরাল রেখা ধরে এগুলো পাপাগুয়া। মাঝখানে 1000 ফুট ব্যবধান। রেলিংয়ে দাঁড়িয়ে অজানা ভয় আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওরা। দলে শুধু রানা অনুপস্থিত। কার্গো আনলোড করবার প্রস্তুতি নিতে গেছে ও। তবে একটু পরই ফিরে এলো আবার। ঠিক তখনই ওদের সামনে গভীর একটা উপসাগর উন্মুক্ত হলো। আরো আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব